কথাটা বলে একটু থামলেন ডালিয়া বেগম। নাক ছিটকে বললেন, ছোটবেলা থেকে ওই চেহারা নিয়ে তো আমাদের কাউকে শান্তি দেয়নি ওই মেয়ে। এখন মরার সময় শান্তি দিল না। আমাদের মান সম্মান আর কিছুই রইল না এই সমাজে। ছি ছি। আহমেদ সাহেব অগ্নিদৃষ্টিতে তাকালেন বোনের পানে। চাইলেন তাকে কিছু শক্ত কথা শুনিয়ে দিতে, কিন্তু পারলেন না। তখনই অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো তার মেয়ে চিৎকাররত ডাক্তার। আহমেদ শাহ ব্যস্ত পায়ে এগিয়ে গেলেন ডাক্তারের কাছে। বিচলিত কণ্ঠে বললেন, আমার মেয়ে কেমন আছে এখন? আপনার মেয়ে এখন আশঙ্কামুক্ত। হাত কাটা অস্ত্রটা ততটা ধারালো না হয় হাতের মূল শিরা কাটেনি। সৃষ্টিকর্তার কৃপায় এই যাত্রায় বেঁচে গেছে আপনার মেয়ে। কথাটুকু বলে ডাক্তার চলে গেলেন নিজের কাজে। আহমেদ সাহেব যেন এতক্ষণে প্রাণ ফিরে পেল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন একটা। তার মেয়ে যে বেঁচে আছে এটাই অনেক। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া এই যাত্রা তার মেয়েকে বাঁচিয়ে দেওয়ার জন্য। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই পূর্বাশার সাথে দেখা করার অনুমতি দিল হাসপাতাল কর্তৃপক্ষ। মেয়েটার সাথে দেখা করার অনুমতি পেতে একে একে সকলে দেখা করতে গেল তার ক্যাবিনে। কিন্তু পূর্বাশার মনটা যে এখনও বেহায়া নির্লজ্জ বেশ। তার মনে এই মুহূর্তে এসে নক্ষত্রকে একটাবার দেখার ইচ্ছা প্রকাশ করল। কেবিনের চারপাশে চোখ বোলালো পূর্বাশা। সবাইকে দেখতে পেল, নক্ষত্রকে নজরে পড়ল না তার। হয়তো সে আসেনি, কিন্তু এত কিছুর পরও মেয়েটা বেহায়া মনটা আশা করেছিল সে আসবে। আচ্ছা, সে কি শোনেনি পূর্বাশার মৃত্যুর পথে পা বাড়ানোর কথা, আত্মহত্যার কথা? ডালিয়া বেগম যখন শুনেছে তখন অবশ্যই সেও শুনেছে, কিন্তু আসেনি। তবে কি সে মরে গেলে তাকে শেষ একটা বারের জন্য দেখতে আসতো না নক্ষত্র? হয়তো আসতো না। তাচ্ছিল্য হাসি হাসল পূর্বাশা। মনে মনে বলল, যাকে আমার কান্নার শব্দ প্রতিহত করতে পারেনি তাকে আমার মৃত্যুর সংবাদ প্রতিহত করতে পারবে না কখনোই। ডালিয়া বেগম পূর্বাশার কেবিনে প্রবেশ করতে মুখ বাঁকালেন। মেয়েটাকে শোনাতে চাইলেন কিছু তিক্ত বাণী, কিন্তু পারলেন না। পূর্বাশার সম্মুখে তিনি মুখ খুলতে সে কথা অন্য কথায় নিয়ে ঘুরিয়ে দিলেন জুলেখা বেগম। শুধু ওই একবার নয়, কেবিনে অবস্থানরত অবস্থায় তিনি যতবারই মুখ খুলেছেন ততবারই তার কথাকে অন্য কোনো কথায় নিয়ে ঘুরিয়ে দিয়েছেন জুলেখা বেগম অথবা আহমেদ সাহেব। পূর্বাশা অবশ্য বুঝতে পেরেছেন সবটা, কিন্তু বলল না আর কিছুই। কিছু বলতে ইচ্ছে হলো না তার আর। নিজ ভাগ্যের কাছে যে সে আবারও হেরে গেল একবার, মুক্তি পেয়েও যেন পেল না। আবারও ফিরে এলো এই তিক্ত বিষাক্ত জীবনে। পূর্বাশার সাথে দেখা করে সবাই চলে গেলেন। শুরু রয়ে গেল না আহমেদ সাহেব এবং পাখি বেগম। পাখি বেগম গিয়ে বসলেন মেয়ের মাথার কাছে। কান্নারত কণ্ঠে প্রশ্ন করলেন, এমন কেন করলি মা? আজ যদি তোর কিছু হয়ে যেত তবে কি নিয়ে বাঁচতাম আমরা? পূর্বাশা মায়ের কথার উত্তর দিল না কোনো। মাথা নিচু এক দৃষ্টি সে তাকিয়ে রইল নিচের দিকে। দীর্ঘশ্বাস ফেললেন আহমেদ সাহেব। বললেন, তুমি একটু বাইরে যাবে পাখি? পাখি বেগম না বললেন না। আর তিনি জানেন বাবার সাথে তার মেয়ের বন্ধন ধীর বেশি। এই নিয়ে যদিও সর্বদা তার অভিযোগ ছিল প্রচুর। বাবা মেয়ের মহব্বত দেখে সর্বদাই তিনি তেতে উঠতেন। বলতেন, টানা 9 মাস 17 দিন গর্ভে ধরে এত কষ্ট করে জন্ম দিয়েছি আমি, আর মেয়ে কি না বাবা বলতেই অজ্ঞান। তবে আজ আর তিনি বললেন না কিছুই। হয়তো বাবার কাছে মেয়ে মুখ খুলবে। কোনো কথা না বলে চুপচাপ কেবিন থেকে চলে গেলেন পাখি বেগম। কেবিন ফাঁকা হতেই একটা মোড়া টেনে পূর্বাশার পাশে বসলেন আহমেদ সাহেব। হাত রাখলেন মেয়ের মাথায়। কোমল কণ্ঠে বলেন, কেন, কী কারণে তুমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছ? আমি জিজ্ঞেস করব না তোমাকে, তবে এইটুকু বলবো তোমার সিদ্ধান্ত ভুল ছিল। আমি তোমাকে ঠিক ভুল সম্পর্কে শিক্ষা দিয়েছি আগেই। তারপরও এমন একটা ভুল সিদ্ধান্ত আশা করিনি তোমার থেকে। একটু থামলেন আহমেদ সাহেব, আবার বললেন, আত্মহত্যা কোনো কিছু সমাধান হতে পারে না। জীবনে হাসি কান্না দুঃখ কষ্ট সব আছে। এখন সুখের সময় আমরা সুখটাকে স্বাচ্ছন্দ্য মেনে নিতে, আর কষ্ট হলে কিংবা বিপদ এলে যে তা থেকে পালিয়ে যেতে চাইব তা তো ঠিক না।
যে কোনো প্রতিকূল পরিবেশে দাঁড়িয়ে আমাদের তো কঠোরভাবে মোকাবেলা করে সম্মুখে এগিয়ে যেতে হবে। এটাই জীবনের নিয়ম নীতি। সম্মুখে বিপদ কিংবা কষ্ট দেখে জীবন থেকে পালিয়ে বাঁচা নিশ্চয় কোনো সত্যিকার অর্থে মানুষের কাজ নয়। আমি তোমাকে বরাবর বলছি, জীবন একটা লড়াইয়ের স্থান। এখানে কঠোরভাবে লড়াই করে সকল দুঃখ কষ্ট মোকাবেলা করে বেঁচে থাকতে হবে। পূর্বাশা মন দিয়ে শুনল বাবার কথা। মনে মনে নিজের সিদ্ধান্তের জন্য যেন কিছুটা অনুশোচনা হলো তার। নিচের দিকে দৃষ্টি রেখেই সে বলল, আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিবে বাবা? আহমেদ সাহেব এবার জিজ্ঞাসা করলেন না কিছু। মেয়ে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে সে বিষয় জানতে একদম আগ্রহী নন তিনি। এই মুহূর্তে তিনি শুধু মাত্র আগ্রহী মেয়ের খুশি এবং মেয়ের ভালোতে। মেয়ের অসুস্থ মলিন মুখ পানে তাকে তপ্ত নিঃশ্বাস ফেললেন আহমেদ সাহেব। বলেন, যেতে চাইছো তুমি? পূর্বাশা এবার মুখ তুলে তাকালো বাবার পানে। বলো, এই সমাজ, এই শহর, এই মানুষগুলো থেকে দূরে, বহু দূরে কোথাও। আহমেদ সাহেব পরম যত্নে হাত বুলিয়ে দিতে শুরু করলেন মেয়ের মাথায়। বলেন, তুমি যা চাইছো তাই হবে, তবে তার আগে যে তোমাকে কথা দিতে হবে একটা। বাবার মুখে সত্য কথা শুনে কোনো উৎসাহিত ভঙ্গিমায় দেখা গেল না পূর্বাশার চোখে মুখে। মলিন নিরুৎসাহিত কণ্ঠেই সে প্রশ্ন করলেন, কি সত্য? জীবনে যতই প্রতিকূলতা পরিস্থিতি আসুক না কেন, তুমি আর এই ধরনের সিদ্ধান্ত নিবে না কখনো। পূর্বাশা ছলছল নয়নে তাকালো বাবার মলিন মুখ পানে। মনে মনে ভীষণ অনুতপ্ত হলো সে। কে বলেছে তাকে ভালোবাসার মানুষ নেই? আছে তো, এই যে তার বাবা মা, ছোট ভাই বোন দুটো। এই মানুষগুলো ভালোবাসা উপেক্ষা করে কিনা সে নিজের মুক্তি আশায় এত বড় একটা পদক্ষেপ নিয়েছিল। শুধুমাত্র এই সমাজ, কিছু বিষাক্ত মানুষ আর নক্ষত্রের জন্য যার জীবনে জায়গা নেই কোনো। বাবার মুখের দিকে তাকিয়ে পূর্বাশা কথা দিল, বলো, কথা দিলাম বাবা। কেটে গেল দিন চারেক। পূর্বাশাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এদিকে আহমেদ সাহেব মেয়েকে শিক্ষার্থী ভিসায় চীনে পাঠানোর ব্যবস্থা করে ফেলেছে সব। যদিও তিনি চাইতেন ইউরোপে আমেরিকার মতো উন্নত দেশগুলোতে মেয়েকে পাঠাতে পারতেন, কিন্তু ওসব দেশের সাহস কুলায়নি তার। ওসব দেশে তার আত্মীয় স্বজন নেই কোনো। পূর্বাশা ওই সব কোনো দেশে পেলে সারাক্ষণ মেয়ের চিন্তা থাকতে হবে তাকে। আর চীনে পূর্বাশা মামাতো ভাই তিশাম শিক্ষার সুবাদে থাকে। সেখানকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় সে। আর চীনে বিশ্ববিদ্যালয়গুলো একদম খারাপ নয়, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চীনে অবস্থানও রয়েছে। তাছাড়াও বর্তমানে চীন উন্নত রাষ্ট্র, তারা পড়াশোনার প্রতি গুরুত্ব দিচ্ছে প্রচুর। সব মিলিয়ে আহমেদ সাহেব মেয়েকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। মূলত তিশানের মাধ্যমে এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে পেরেছেন সে। পূর্বাশা IELTSটা আগেই করা ছিল, বিধায় সমস্যা হয়নি বেশি। কিছুদিনের মধ্যে সে পাড়ি দিতে পারবে এই সমাজ, এই শহর ছেড়ে দূর দেশে। দূরে চলে যেতে পারবে নক্ষত্র নামক পুরুষের ছায়া থেকে। পরন্ত বিকাল, আকাশে এক কোণে লালাবা ধারণকৃত সূর্যটা ঢলে পড়েছে। পাখিরা উড়ে উড়ে নিড়ে ফিরেছে তাদের। পূর্বাশা নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে দেখছে সূর্যের বিদায় এক মলিন ধরণীকে। তখনই তার পিছনে অনুভব করলো কাউকে। ফিরে তাকালো না সে। অদূরে একলা এক শালিকের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, কি খবর নক্ষত্র ভাই, হঠাৎ এলেন যে? নক্ষত্র কিছুটা ইতিহাস্ত বোধ করল। কি বলবে ভেবে পাচ্ছে না। এই কয়েকদিনে সে একবারও মেয়েটাকে আসেনি। ভেবেছে কেউ যদি তাকে সন্দেহ করে কিংবা পূর্বাশা সবাইকে বলে দেয় তার কথা। মেয়েটা তো আত্মহত্যা করেছে তার জন্যই। মেয়েটার জীবনে এমন দুর্দশার জন্য সেই দায়ী। যদিও এই নিয়ে কোনো অপরাধবোধ নেই নক্ষত্রের। তার ভাবনার মতো চ্যালেঞ্জ জেতার জন্য সে এমন অভিনয় করেছে, আর তার স্বীকারও করেছে। অমন একটা মেয়েকে কি সত্যি সত্যি ভালোবাসা যায় নাকি? এজন্য পূর্বাশার মতো মেয়ে এমন একটা সিদ্ধান্ত অবশ্যই বোকামির পরিচয় দিয়েছে। তার কোনো ভুল নেই এখানে। সব ভুল হতো যদি সবটা স্বীকার না করে দিনের পর দিন মেয়েটার সাথে সম্পর্ক চালিয়ে যেত। অবশ্যই বাঙালিদের একটাই দোষ, এরা কখনোই নিজেদের অন্যায় ভুল দেখে না। এরা যত অন্যায় করুক না কেন, এরা সবসময় অন্যের ভুল ধরার জন্য মুখিয়ে থাকে। নক্ষত্রকে চুপ করে থাকতে দেখে তার দিকে ফিরে
তাকালো পূর্বাশা, আবার বলল, কেন এসেছ নক্ষত্র ভাই? শুনলাম বিদেশ যাচ্ছিস। পূর্বাশার দৃষ্টি সরালো নক্ষত্রের দিক থেকে। বারান্দায় গ্রিল গুলিয়ে আবারও সেই একাকী শালিকের পানে তাকিয়ে অস্ফুট স্বরে জবাব দিল, নক্ষত্র এবার নিজের পক্ষে কিছুটা সাপাই দিতে চাইল, পূর্বাশাকে বোঝাতে চাইল এখানে তার কোনো দোষ নেই। নিজের পক্ষে সাপাই দিতে নক্ষত্র বলল, দেখ পূর্বা, তুই যাই করেছিস বা করছিস এখানে আমার কিন্তু দোষ নেই কোনো। হ্যাঁ, আমার দোষ হতো যদি সবটা লুকিয়ে রেখে দিনের পর দিন তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম, কিন্তু আমি তা করিনি। আমি চ্যালেঞ্জ জিতে তোকে বলে দিয়েছি সবটা, তারপরে এমন একটা বোকামি কি করে করলি তুই? বাইরের দিকে দৃষ্টি রেখে মলিন হাসল পূর্বাশা। মলিন কণ্ঠে বলেন, আমাদের আবারও জন্ম হোক নক্ষত্র ভাই, দোয়া করি সেই জন্মে আপনি আমার প্রণয়ে আসক্ত হন। আমি তখন আপনাকে ধোঁকা দিয়ে বুঝিয়ে দেব আজ আমার অবস্থান। নক্ষত্র পূর্ণ দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে, বলে, অভিশাপ দিচ্ছিস? পূর্বাশা বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে এবার তাকালো নক্ষত্রের পানে, মৃদু হেসে বলল, আপনাকে অভিশাপ দেওয়ার সাধ্যে যে আমার নেই নক্ষত্র ভাই, আমি বরং আপনাকে দোয়া করলাম। পূর্বাশার কথা প্রত্যুত্তরে কিছু বলতে উদ্যত হলে নক্ষত্র, কিন্তু বলা আর হলো না। কিছু বলার জন্য দুই উষ্ঠ ফাঁকা করতে প্রবেশ করল পাখি বেগম। তীক্ষ্ণ দৃষ্টিতে সে তাকালেন নক্ষত্রের পানে, বলেন, তুমি এখানে কি করছো? জোরপূর্বক হাসল নক্ষত্র, বলো, এই তো পূর্বাশার সাথে কথা বলতে এসেছিলাম একটু, শুনলাম চীনে চলে যাচ্ছে নাকি, তাই আর কি। কথাটা বলে একটু থামল নক্ষত্র, বলো, এখন আমি আসছি তাহলে। আর এক মুহূর্ত সময় ব্যয় করল না নক্ষত্র, দ্রুত পায়ে বেরিয়ে গেল পূর্বাশার কক্ষ থেকে। নক্ষত্র উত্তরগুলো সব সহজ এবং সন্দিহান হলো। ছেলেটার মুখশ্রী অপ্রস্তুত ভঙ্গি এড়ালো না পাখি বেগমের দৃষ্টি হতে। মনের ভিতরে থাকা সন্দেহের নতুন মাত্রা যোগ হলো যেন আরও। সেই দিন পূর্বাশার আত্মহত্যা করার চেষ্টার আগে শুধুমাত্র এই বাড়িতে একটা লোকরাই আগমন ঘটেছিল, সে হলো নক্ষত্র। এই ছেলের কারণে কি তবে সেই দিন আত্মহত্যার মতো একটা সিদ্ধান্ত নিয়েছিল পূর্বাশা? হতে পারে সেই দিন মেয়ে চিৎকারে চেঁচামেচি শোনার আগে নক্ষত্রকে তো দেখেছিল মেয়ের রুম থেকে বেরিয়ে চলে যেতে, আবার এত বড় একটা কাণ্ড ঘটে গেল। আত্মীয় স্বজন সবাই এলো পূর্বাশাকে দেখতে, ভালোবেসে না হোক কটু কথা শোনাতে অন্তত এসেছে, অথচ নক্ষত্র দেখা পাওয়া যায়নি একবারও। এত কাণ্ডের পর আজ এলো কি মনে করে? শুধু কি পূর্বাশা চিনে যাচ্ছে সে যেন, নাকি অন্য কিছু আছে? না, এই বিষয়ে কথা বলতে হবে পূর্বাশার সাথে। পাখি বেগম এগিয়ে এলেন মেয়ের কাছে, দাঁড়ালেন পূর্বাশার পাশে। মেয়েটার দৃষ্টি অনুসরণ করে তাকালো অদূর একাকী শালিকের পানে। নরম কণ্ঠে প্রশ্ন করলেন, নক্ষত্রের জন্য এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলি? পূর্বাশার মুখভঙ্গি একরকমই রইল, পরিবর্তন হলো না কোনো। অদূরে শালিকটার পানে দৃষ্টি আটকে রেখে সে জবাব দিল, আমি কারো জন্য কিছু করিনি মা, আমি শুধুমাত্র নিজের একটু শান্তি, একটু মুক্তির পথ খুঁজেছিলাম। দীর্ঘশ্বাস ফেললেন পাখি বেগম, বুঝলেন মেয়ে তাকে বলবে না কিছুই। একাকী শালিকটার থেকে দৃষ্টি ঘুরিয়ে সে তাকালেন মেয়ের পানে, বিষণ্ণ কণ্ঠে বলেন, না গেলে হয় না? মলিন হাসল পূর্বাশা, বলো, একটা কথা যদি জানো মা, কাছের মানুষের কাছে কষ্ট বেশি। আমি কেমন, আমার রূপ কেমন, আমার চরিত্র কেমন, আমি তা জানি। আর এইসব নিয়ে যখন কোনো অপরিচিত মানুষের কথা বলে কিংবা আঙ্গুল তুলে, তখন কষ্ট হয় না। যখন কোনো পরিচিত মানুষ আমাকে চিনে, ছোটবেলা থেকে বড় হতে দেখে, আমাকে আদর যত্ন কিংবা ভালো না বেশে আমাকে আমার চরিত্র নিয়ে রূপ নিয়ে প্রশ্ন তোলে, তখন কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কলিজাটা মনে হয় ফেটে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বাচ্চা দায় হয়ে পড়ে, আমাকে আটকিও না মা, আমার বেঁচে থাকতে হলে আমার এখন যাওয়া প্রয়োজন। এই চেনা পরিচিত শহরের মানুষের থেকে অজানা পাড়ি দেওয়া প্রয়োজন। পাখি বেগম আর কথা বাড়াল না, বুঝলেন মেয়েকে আটকানো আর সম্ভব না তার। এই কয়দিন চীনে না যাওয়ার জন্য মেয়েকে বুঝিয়েছেন তিনি অনেক, কিন্তু মেয়ে বুঝতে চায়নি কিছুই। সে তার সিদ্ধান্তে অটল হয়ে দাঁড়িয়ে।
আছে এখন অবধি, তবু একবার শেষ চেষ্টা করতে এসেছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটা যাক, অন্তত সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলেও মেয়েটার এই সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা অসভ্য সমাজ থেকে চলে যাওয়াই শ্রেয়। সময় প্রবাহমান, সে বয়ে চলে বাধাহীন নদীর স্রোতের মতো, অপেক্ষা করে না কারোর জন্য। দেখতে দেখতে এরই মধ্যে কেটে গেল বেশ কয়েকটা দিন। পূর্বাশা চীনে যাওয়ার দিনটা উপস্থিত হলো। সকলকে বিদায় দিয়ে এয়ারপোর্টে চলে এসেছে পূর্বাশা, যদিও তার বিদায় দেওয়ার মতো কেউ নেই। কাউকে নিজের মুখ থেকে বিদায় জানায়নি সে। তার হয়ে তার মা, পাখি বেগম, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের কাছ থেকে বিদায় নিয়ে এখানে এসেছে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে কান্নায় যেন ভেঙে পড়ছে পাখি বেগম। যে মেয়েকে ছোটবেলা থেকে কাজ ছাড়া করেনি কখনো, আর সেই মেয়ে তাকে ছেড়ে দূর দেশে পাড়ি জমাচ্ছে। মেয়েটা কিভাবে থাকবে, কিভাবে খাবে? একা মেয়ে মানুষ, কোনো বিপদ আপদ হয় যদি, চিন্তায় চিন্তায় দুদিন আগ থেকে খাওয়া নেওয়া ছেড়েছেন পাখি বেগম। তবু গড়ল না তার পাশার মেয়ের হৃদয়। সে একটা কথা অবধি বলেনি কারো সাথে, বিদায়ও নেয়নি। আহমেদ সাহেব পাখি বেগমের কান্না দেখে সান্ত্বনা দিতে চাইলেন তাকে। বলেন, পাখি, এভাবে কাঁদছ কেন? আমাদের মেয়ে কি সারা জীবনের জন্য চীনে চলে যাচ্ছে নাকি? ও আসবে তো আবার। তাছাড়া ওখানে তিশাম আছে, দেখে রাখবে পূর্বাশাকে। পাখি বেগমের কান্না থামল না তবু। কান্নারত অবস্থায় এসে বলো, তুমি বুঝবে কি? তুমি তো তোমার মেয়ের মতো পাষাণ। তোমাদের কি আর কষ্ট আছে? সে পাষাণ হয়তো, তাই নয়তো নিজের এত আদরের মেয়েকে দূর দেশে যাওয়ার অনুমতি দিতে পারতো নাকি? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আহমেদ সাহেবের। মেয়ের মাথায় হাত রেখে বলেন, সাবধানে যাস, কল করিস। বাবার কথা সম্পন্ন হওয়ার আগে পূর্বাশা আর পলাশ এসে জড়িয়ে ধরল পূর্বাশাকে। তার ছোট ভাই বোন দুজন। ছোট বলতে একদম ছোট নয়, পলাশ এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে, আর পূর্ণতা এইচএসসি দিবে। পূর্ণতার বোনকে জড়িয়ে রেখে বলো, আমাদের ছেড়ে চলে যাচ্ছিস আপু? পলাশও যোগ দিল পূর্ণতার কথার সাথে। বলো, আপু, আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তুই? পূর্বাশা হাসলো একটু। এই ভাই বোন দুটো যে ছোটবেলা থেকে তার বড্ড নেওয়াটা, সে চলে গেলে হয়তো কেঁদে কেটে পড়াশোনার সব লাটে উঠাবে। পূর্বাশার ছোট ভাই বোন দুটোকে বোঝানোর ভঙ্গিতে বলল, আমি একদম চলে যাচ্ছি বোকা, আমি তো পড়তে যাচ্ছি, কলেজের ছুটি পড়লেই চলে আসব। পূর্বাশার কথা কিছুটা অবাক হলো পলাশ। অবাক কণ্ঠে বলল, আপু, তুমি বিদেশে যাচ্ছ, অন্য দেশে, ওখান থেকে কি এভাবে আসা যাওয়া সম্ভব? চীন আমাদের দেশ থেকে দূরে নয় বেশি, মাত্র 2-2.5 ঘন্টার ব্যাপার। প্লেনের টিকিট কাটবো আর হয়ে যাব। বোনের মুখে আশার বাণী শুনে যেন ভরসা পেল পূর্ণতা আর পলাশ। পূর্ণতা বোনকে আর একটু শক্ত করে জড়িয়ে বলো, সত্যি তুই আসবি তো আপু? আসবো, কথাটা বলে পূর্বাশা নিজেও জড়িয়ে ধরল দু ভাই বোনকে। কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল সে ভাই বোনদের সান্নিধ্যে এসে। চোখ দুটো ছলছল করে উঠল তার। পূর্বাশা বুঝল সে দুর্বল হয়ে পড়ছে, কিন্তু আজ যে তাকে দুর্বল হলে চলবে না, তাকে যেতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কুৎসিত সমাজে তাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। পূর্বাশা ছেড়ে দিল ভাই বোনকে। দেরি হওয়ার অজুহাতে ঢুকলো এয়ারপোর্টে। বুকের ওপর পাথর চাপা দিয়ে পূর্ণ করতে শুরু করলো এয়ারপোর্টের সকল কার্যক্রম। সব কাজ শেষে গিয়ে বসলো প্লেনে। হয়তো একটু পরই সে উড়াল দেবে দূর দেশে। দীর্ঘশ্বাস ফেলল পূর্বাশা। প্লেনের জানালা থেকে শেষে একবার দেখে নিল তার চিরচেনা শহরটাকে। সময় গড়ালো কিছুটা। যথাসময়ে প্লেন তার যাত্রা শুরু করেছিল। প্লেন ছাড়া মাত্র 2-2.5 ঘন্টার ব্যবধানে পূর্বাশা এখন চীনে। নতুন শহর, নতুন দেশ, নতুন মানুষের মাঝে কেমন একটু ভয় ভয় লাগছে মেয়েটার। মনের মধ্যে কিছুটা ভয় চেপে প্লেন থেকে নেমে ব্যাগ লাগেজ কালেক্ট করলো পূর্বাশা। একটু এগিয়ে তাকালো চারপাশে সকলের মধ্যে বিদেশি ছোঁয়া। ছেলে মেয়ে উভয় শার্ট প্যান্ট, আবার কিছু মেয়েরা ছোটোখাটো পোশাককে আবৃত করেছে নিজেদের। শুধুমাত্র তার পরনে ভিন্ন পোশাক। নিজের দিকে তাকালো পূর্বাশা। হালকা গোলাপি রঙের একটা সেলার কামিজ জড়ানো তার শরীরে। ওড়নাটা বেশ ভালোভাবেই দেওয়া। চুলগুলো একটা বেনুনি করে ফেলে এক পাশে। এভাবেও সাদামাটা পোশাকে কেউ বিদেশে পাড়ি দেয়? হয়তো দেয় না, কিন্তু পূর্বাশা দিয়েছে। আশেপাশে অনেকে আর চোখে দেখছে তাকে।
হয়তো তার কুৎসিত চেহারা বা পোশাকের কারণে। দীর্ঘশ্বাস ফেল মেয়েটা, হাতের ব্যাগগুলো ধরে এগিয়ে গেল তার একটু সামনের দিকে। তিশামের নিতে আসার কথা তাকে, গতকাল রাতেও কথা হয়েছে তার সাথে। প্লেন ছাড়ার পূর্ব মুহূর্তে সে একটা SMS করে রেখেছে তিশামকে যে সে রওনা দিয়েছে, কিন্তু তিশাম কোথায়, আসেনি কি ছেলেটা? পূর্বাশা ঘাড় ঘুরে এদিক ওদিক তাকালো। হঠাৎ তার চোখে আটকে গেল একটা বড় কাগজের ওপর। কেউ একজন মুখের ওপর লম্বা করে একটা কাগজ ধরে দাঁড়িয়ে আছে, যেখানে বেশ মোটা কালি কলম দিয়ে বড় বড় অক্ষরে লিখে রেখেছে পূর্বাশা। যদিও কাগজটা ধরে থাকা মানুষের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পূর্বাশা অশান্ত মনটা শান্ত হলো কিছুটা। কেউ তো তার জন্য এসেছে, কিন্তু একে তিশামের মতোই তো মনে হচ্ছে না। তিশাম তো এত লম্বা চিপচিপে নয়, সে ছোটোখাটো তবে ফর্সা। তবে কি চিনে সে লম্বা হয়ে গেল ছেলেটা? মনের মধ্যে একটা সন্দেহ নিয়ে সেই এগিয়ে গেল ছেলেটার পানে। মৃদু কণ্ঠে ডাকলো, তিশাম ভাই। সম্মুখে মেয়েলি কণ্ঠেশ্বর। মুখের ওপর থেকে কাগজটা সরালো ছেলেটা। চমকালো পূর্বাশা। এ তো তিশাম নয়, চীন দেশীয় শুভ্র গায়ের রঙের ছোট চোখের অধিকারী এক সুদর্শন মানব। লম্বাটে ফর্সা, তৈল চকচকে তার দেহ, তবে নাকটা বোচা নয়, খাড়া আকৃতি। পূর্বাশা জানা মতে চীনা নাগরিকদের তো নাক বোচা হয়, তাহলে এ নাক খাড়া কীভাবে? নিশ্চয় সার্জারি করিয়েছে। এইসব দেশে সার্জারি তো স্বাভাবিক ঘটনা। পূর্বাশা গোল গোল চোখে পর্যবেক্ষণ করতে শুরু করলো ছেলেটাকে। ছেলেটা তার ছোট ছোট মার্বেলের মতো চোখ দিয়ে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল পূর্বাশার মুখ পানে। এতপর পকেট থেকে মোবাইল বের করে তাতে থাকা কোনো ছবির সাথে মেলালো পূর্বাশার চেহারা। এতপর ইংরেজি বাইকে বলল, লেটস গো, চলে যাই। ছেলেটার স্বাভাবিক কণ্ঠে লেটস গো বললেই পূর্বাশার সাহস পেল না তার সাথে যাওয়ার। কে না কে এই ছেলেকে জানে। তিশাম কোথায়? আসার কথা তো তার ছিল। মাঝখান থেকে কে এলো? তিশাম তাকে পাঠিয়েছে বা কিছু বলল না তো? হুট করে সামনে এসে বলে দিল লেটস গো। এ কেমন কথা? এই লোক যদি আবার কোনো ছেলে ধরা ধরা হয়? হ্যাঁ, সে শুনেছে বিদেশে এমন অনেক মেয়েদের এয়ারপোর্ট থেকে ফুঁসিয়ে নিয়ে গিয়ে পাচার করে দেয়। এই ছেলেটাও যদি ওই পাচারকারীর মতো কেউ হয়? না না, এর সাথে তার যাওয়া চলবে না কিছুতেই। পূর্বাশার এই মুহূর্তে কান্না পাচ্ছে ভীষণ। একটু শান্তি পেতে সে এসেছিল এই দেশে, এখানে এসে কিনা শেষ পর্যন্ত ছেলে ধরার হাতে পড়ল। সম্মুখে দাঁড়ানো ছেলেটা হয়তো বুঝলো পূর্বাশা মনোভাব। তপ্ত নিঃশ্বাস ফেলতে দেখা গেল তাকে। পকেটে হাতরে নিজের স্মার্টফোনটা বের করে সম্ভবত কল করলো কাউকে। ওপাশ থেকে কল ধরল লোকটা নিজের মুখের সম্মুখে। ছেলেটা মোবাইলটা ধরে বাংলা ভাষাতে বলল, তোর সাথে তোর বোনের কথা বলতে চাইছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিদেশি চেহারা একজন মানুষের মুখে এমন শুদ্ধ খাঁটি বাংলা শুনে চমকালো পূর্বাশা। গোল গোল চোখে সে তাকালো ছেলেটার পানে। না, কোনো দিক দিয়ে তো একে বাঙালি মনে হচ্ছে না, এই চাইনিজ। তাহলে এই বেটা এত সুন্দর বাংলা কিভাবে জানলো? পূর্বাশা ভাবলো হয়তো শোনা গেল তিশামের কণ্ঠেশ্বর। নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো পূর্বাশা। কিছুটা হতচকালো সে। তিশাম এখানে এলো কোত্থেকে? চকিত দৃষ্টিতে সম্মুখে তাকালো ছেলেটার মোবাইলের স্ক্রিন। দেখা গেল তিশামের মুখশ্রী। সে কিছুটা অপরাধী কণ্ঠে বলল, বোন মাফ করে আমাকে। হঠাৎ কাজ পড়ে যাওয়ায় আসতে পারিনি আমি, তাই জায়ানকে পাঠিয়েছি। ওর সাথে চলে আয় প্লিজ। তিশামের কথা শুনে পূর্বাশা বাঁকা দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। এই ছেলেটার নাম তাহলে জায়ান? পরিচয় না দিয়ে কিংবা কিছু না বলে হুট করে এসে বলল লেটস গো। মাথায় কোনো গণ্ডগোল আছে নাকি এর? তবে তিশামের ওইটুকু কথা শেষ হতে জায়ান নামক ছেলেটা ধপ করে কেটে দিল কলটা। আর কিছু বলার সুযোগ দিল না তিশামকে। শটান হয়ে দাঁড়িয়ে পূর্বাশার পানে তাকিয়ে জায়ান বলল, এবার আপনার আসতে ইচ্ছে হলে আসুন, নয়তো আপনার ভাইয়ের জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকুন। চয়েস ইজ ইয়োর। কথাটা বলে হনহন করে হাঁটা শুরু করলো জায়ান। পূর্বাশাও তো না গিয়ে আর উপায় নেই কোনো। এভাবে অজানা স্থান, অপরিচিত মানুষের ভিড়ে এয়ারপোর্টে বসে থাকা তো সম্ভব নয়।
পাশে দাঁড় করানো ব্যাগ লাগেজগুলো নিয়ে পূর্বাশা ছুট লাগালো জায়ানের পিছু পিছু। এই ব্যাগে লাগেজ নিয়ে এয়ারপোর্টের বাইরে এইটুকু পথ আসতে যেন নাজেহাল অবস্থা মেয়েটার। একা একটা মেয়ে এতগুলো ব্যাগ বয়ে আনছে, তার মধ্যে ছেলেটা একটু ধরলও না, ফিরেও তাকালো না পূর্বাশার পানে। মনে মনে ভীষণ জায়ানের প্রতি ভীষণ ক্ষোভ জন্মালো পূর্বাশার, তবে মুখে প্রকাশ করল না কিছুই। অমনি সমাজ মানুষের চাপে চাপে মেয়েটা ভীষণ চাপা স্বভাবে পরিণত হয়েছে। মুখ ফুটে কখনো নিজের খুব ভালোবাসার রাগ অভিমান প্রকাশ করতে না পারে সে। তার ওপর এই অজানা দেশে এখন এই ছেলেটা তো তার ভরসা। তিশাম তো আসেনি, তাকে এখন এই ছেলেটাকে সহ্য করে এর সাথে নিজের কলেজ হোস্টেল পর্যন্ত যেতে হবে। সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে পূর্বাশার। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল মেয়েটা। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো জায়ানকে। ছেলেটা গেল কোথায়? চারিদিকে চোখ বুলাতে বুলাতে হঠাৎ জায়ানকে চোখে পড়ল পূর্বাশার। ট্যাক্সির দরজা খুলে ট্যাক্সির ভিতরে বসছে সে। নিশ্চয় ওই ট্যাক্সিটা তাই জন্যই ঠিক করা হয়েছে। যাক, এইটুকু উপকার তো ছেলেটা তাকে করলো। তাকে আর দৌড়ে ঝাঁপিয়ে ট্যাক্সি ঠিক করতে হয়নি। পূর্বাশা আর দেরি করলো না, ব্যাগ লাগেজগুলো নিয়ে দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালো ট্যাক্সি সম্মুখে। কিন্তু ব্যাগগুলো এখন ট্যাক্সির ভিতরে ঢুকাবে কিভাবে? অন্তত ট্যাক্সির দরজাটা খুলে দিলে একটু সহায়তা হতো তার। পূর্বাশা ভেবেছিল জায়ান ট্যাক্সি দরজাটা তাকে খুলে দিবে, কিন্তু তাও দিল না। সে ড্রাইভারের পাশের সিটে বসে রইল মূর্তির মতো। এদিকে কি হচ্ছে সেই দিকে তার যেন খেয়ালই নেই বিন্দু পরিমাণ। মনে মনে জায়ানকে বাংলায় কিছু গালি দিল পূর্বাশা। এতবার নিজের এক হাতে ট্যাক্সি দরজা খুলে অন্য হাতে ব্যাগ লাগেজগুলো ভিতরে ঢোকানোর চেষ্টা লেগে পড়ল পূর্বাশা। এমন নাজেহাল অবস্থা দেখে ট্যাক্সির দরজা খুলে বেরিয়ে এলো তার ড্রাইভার। ভীষণ আন্তরিকতার সাথে স্বাগতম জানালো পূর্বাশাকে। ট্যাক্সির দরজা খুলে তার ভিতরে একে একে ব্যাগগুলো সব ভরে দিল। ট্যাক্সির ড্রাইভারের আন্তরিকতা দেখে ভীষণ অবাক হলো পূর্বাশা। জায়ানকে দেখে সে তো ভেবে নিয়েছিল যে এ দেশের মানুষের বোধহয় এমনই হয়, কিন্তু না, এদেশের মানুষ মোটেও এমন নয়। এই ছেলেটা নিতান্তই অভদ্র, মেয়েদের সম্মান করতে পারে না একদম। কিছুটা সময় অতিবাহিত হলো। জায়ান এবং পূর্বাশা গিয়ে পৌঁছালো তাদের কলেজের সম্মুখে। ট্যাক্সি ড্রাইভার বেশ আন্তরিকতার সাথে পূর্বাশার ব্যাগগুলো নামিয়ে দিল ট্যাক্সি থেকে। পূর্বাশা ট্যাক্সি থেকে নেমে ধন্যবাদ জানালো ড্রাইভারকে। চাইনিজ ভাষা বলো সি সি। এমন ছোটোখাটো কিছু চাইনিজ শব্দ পূর্বাশা শিখেছিল এ দেশে আসার আগে। আজ এখানে এসে সে শিক্ষা প্রয়োগ করতে পেরে গর্বে বুকটা ফুলে উঠল পূর্বাশার। তাছাড়া সে তার সাহায্যকারীকে তার ভাষায় ধন্যবাদ জানাতে পেরেছে, এটাই কম কিসের। কিন্তু পূর্বাশা এই গর্বিত ভঙ্গিতে সম্ভবত সহ্য হলো না জায়ানের। ট্যাক্সি থেকে নেমে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সে বলল, ওটা সিসি হবে না, ওটা সিয়া হবে। পূর্বাশার মুখটা থমথমে হলো। ভীষণ লজ্জিত হলো সে। এভাবে তার ভুলটা না ধরিয়ে দিলেও তো পারত। সে কি জানে নাকি এই ভাষা? একটু একটু শিখেছে, তাও উচ্চারণে কি কঠিন। তবে ড্রাইভার পূর্বাশা জায়ানের কথোপকথন শুনে বুঝে নিয়েছে যে পূর্বাশা কি বলতে চাইছে। ট্যাক্সির ড্রাইভার পূর্বাশার পানে তাকে হাসি মুখে বলল, মেঘওয়ানসি জাসি ওয়াদা গঞ্জ। ঠিক আছে, এটা আমার কাজ। পূর্বাশা বুঝলো না তেমন কিছু। ঠোঁট টেনে একটু হাসার চেষ্টা করে সে তাকালো জায়ানের পানে। একটু আগেই যেন তার ভুলটা ধরিয়ে দিয়েছিল হয়তো, সেভাবে এই ড্রাইভারকে কথা বুঝিয়ে দিবে তাতে সে আশায়। কিন্তু তার আশা এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিল জায়ান। মোবাইলের পানে দৃষ্টি রেখে সে বাংলায় বলল, এখান থেকে ডান দিকে গিয়ে আপনার হোস্টেল বিল্ডিং, ওই বিল্ডিংয়ে 302 নাম্বার রুমও আপনার। কথাটা বলে একটু থামলো জায়ান। মোবাইলটা পকেটে পুরে বলল, আমার কাজ ছিল আপনাকে হোস্টেল পর্যন্ত পৌঁছে দেওয়ার। আমার কাজ শেষ, এখন যাচ্ছি আমি। কথাটা বলে সামনের দিকে হাঁটা ধরল জায়ান। 2 কদম এগোতেই তাকে পিছু ডাকলো পূর্বাশা। বলল, শুনুন। জায়ান দাঁড়ালো। যদিও এমন একটা অভদ্র ছেলের কাছে কোনো অনুরোধে একদম ইচ্ছে নেই পূর্বাশার, কিন্তু উপায় তো নেই। সে এই দেশে নতুন। ডানে গিয়ে তার হোস্টেল, ঠিক আছে, কিন্তু 302 নাম্বার রুম কোথায় জানা নেই তার। এই দেশের ভাষাটা সম্পূর্ণ আয়ত্তে তার, তবে ইংরেজিটা বেশ ভালো পারে। তবুও এতগুলো ব্যাগ লাগেজ নিয়ে একা
একটা মেয়ে কিভাবে নিজের রুমে খুঁজে বের করবে? তাই লাজা সব ঝেড়ে ফেলে অনুরোধের সুরে সে জায়ানকে বলল, যদি আপনি একটু রুম পর্যন্ত পৌঁছে দিতে যেতেন তবে উপকার হতো খুব। জায়ান ছেলেটা বোধ হয় বিরক্ত হলো বেশ। তার মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠল বিরক্ত ভাব, তবে মুখে না বলল কিছু। পূর্বাশার পাশ কাটিয়ে ডান দিকে যেতে যেতে বলল, আমার সাথে আসুন। পূর্বাশা আর দেরি করল না, ব্যাগ লাগেজগুলো নিয়ে হাঁটা ধরল জায়ানের পিছু পিছু। হোস্টেলের বিল্ডিংটা বেশ বড় সড়ো, সাদা রঙের বিল্ডিং। অসংখ্য মেয়েদের ভিতরে যেতে আসতে দেখা যাচ্ছে, কিন্তু কাউকে চেনে না পূর্বাশা। সে হোস্টেলরত সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতে শুরু করলো কততলা বিল্ডিং এটা, কিন্তু সম্পূর্ণ গোনা আর হলো না। জায়ান তার আগে হোস্টেলের দায়িত্বরত এক মহিলা থেকে জেনে নিল পূর্বাশার রুমটা কত তালায়। তার রুমটা পড়ছে 3 তালায়। জায়ান ওই দায়িত্বরত মহিলা থেকে ফিরে এসে পূর্বাশার সম্মুখে দাঁড়িয়ে বলল, 3 তালায় 203 নাম্বার রুম। আমার কাজ শেষ, আসছি আমি। কথাটা বলে উল্টো ঘুরে হাঁটা ধরল জায়ান। পূর্বাশা আর বাধা দিল না তাকে, যে চুলোয় যাক তার কি। অভদ্র অসভ্য ছেলে একটা। এদেশে আসতে না আসতেই তাকে এমন একটা বদমাশ ছেলের পাল্লায় পড়তে হলো। আসলে তার ভাগ্যটাই খারাপ। পূর্বাশা তার সেই ব্যাগ লাগেজগুলো একা হাতে টেনে টেনে উঠল 3 তালায়। এতপর খুঁজতে শুরু করলো 203 নাম্বার রুম। খুঁজে পেয়ে গেল তাড়াতাড়ি। ক্লান্ত ভঙ্গিতে 302 নাম্বার রুমে দরজা খুলে ভিতরে ঢুকলো। রুমের ভিতরে পা রেখে চমকে উঠল সে। ঠাস করে একটা শব্দ হলো। লাফিয়ে উঠল যেন পূর্বাশার কলিজা। মুহূর্তে তার দিকে ধেয়ে আসতে শুরু করলো ঝিকঝিকে জন্মদিনে ব্যবহৃত ছোট ছোট জড়ি। পূর্বাশা অবাক্তের মাঝে কেউ একজন চিৎকার করে বলে উঠল, সারপ্রাইজ! অন্য আরেকজন হাস্যোজ্জ্বল মুখে বলল, ওয়েলকাম আওয়ার লিটল ফেরি, স্বাগতম আমাদের ছোট্ট পরী। পূর্বাশা আচ্ছান্বিত না হয়ে আর পারল না। এভাবে তাকে কেউ কখনো স্বাগতম জানাবে কোনোদিন কল্পনাও করেনি সে। বরাবরই তার রূপগুণের জন্য অবহেলা করে দূরে থেকেছে সবাই। এজন্য কখনো তার একটা ভালো বন্ধু হয়নি। স্কুলে তার থেকে একটু দূরত্ব বজায় রেখে সবাই চলেছে। যদি কেউ তার সহচার্যে এসেছে, তাও স্বার্থের জন্য, এমনি নয়। তারপর এই মেয়েগুলো তাকে কি বলে ডাকলো? লিটল ফেরি, মানে পরী। সে পরী জীবনী কারো কাছ থেকে কালি কয়লা ড্রাম কালি তারা নাম ছাড়া তো শোনেনি সে। কৃতজ্ঞতার চোখ জোড়া ছলছল করে উঠল পূর্বাশার। কিছু বলার ভাষা যেন এই মুহূর্তে হারিয়ে ফেলেছে সে। গলার মধ্যে যেন আনন্দগুলো কুণ্ডিলগুলো পাকিয়ে যাচ্ছে। পূর্বাশা আবেগীয় সময়ের মধ্যে তার দিকে এগিয়ে এলো 3টা মেয়ে। পূর্বাশা তাকালো তাদের দিকে। 3জনই ধবধবে ফর্সা, লম্বা, নাক ছোট এবং ছোট ছোট চোখের অধিকারী। শারীরিক কাঠামো তার মতোই হ্যাংলা পাতলা। এরা যে দেশীয় তা তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে। মেয়ে 3টা তাদের হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে একে একে পরিচয় দেওয়া শুরু করলো নিজেদের। প্রথম মেয়েটা নিজের পরিচয় দিয়ে বলল, হাই, আমি সেনজি। দ্বিতীয় মেয়েটি ধমক দিয়ে প্রথম মেয়েটিকে চাইনিজ ভাষা বলল, তুমি ইংরেজিতে বলো। সে চাইনিজ জানে না। মেয়ে দুটোর কথা শুনে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল পূর্বাশা, কারণ এই 2জন কী বলছে তার কিছুই সে বোঝেনি। ওদের কথোপকথন শুনে তার ঝরকা ছাড়া আর কিছুই মনে হয়নি। দ্বিতীয় মেয়েটির কথা শুনে প্রথম মেয়েটি আবার তাকালো। পূর্বাশার পানে ঠোঁট টেনে হেসে বলল, আই এম সরি, আই ফরগেট ইউ আর এ ফরেনার। মাই নেম ইজ সেনজেন, নাইস টু মিট ইউ। আমি দুঃখিত, আমি ভুলে গিয়েছিলাম যে তুমি একজন বিদেশি। আমার নাম সেনজেন। তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো।